দেখো আইসিডিএস এর জন্য স্পেশালি আজকে তোমাদের একদম চলে আসলাম আমরা কোথায় 38 নম্বর ক্লাসে চলে আসলাম। এই 38 নম্বরে তোমাদের অনেক কিছু দেয়া থাকবে, মানে এক কথায় পরীক্ষাতে আসার মতন আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি তোমাদের কিন্তু মাস্টার ক্লাস, খুব গুরুত্বপূর্ণ ক্লাস। আজকে পশ্চিমবঙ্গের সেরা ক্লাস তোমাদের জন্য দেবো, পশ্চিমবঙ্গের জিকে মাস্টার ক্লাস স্পেশাল আইসিডিএস বা অঙ্গনওয়াড়ির জন্য। আর তোমাদের চলে আসলাম কত 38 নম্বর ক্লাসে। তোমরা কন্টিনিউ করো প্রথম থেকে শেষ পর্যন্ত, দেখো 38 নম্বর ক্লাস। প্রতিটা প্রশ্ন উত্তর মনে রাখার মতন কৌশলে তোমাদের টোটালটাই তৈরি করলাম। আর ভিডিওর মাঝকে খুব গুরুত্বপূর্ণ কথা বলবো আজকে, এবং তোমাদের পরীক্ষা রিলেটেড বিষয় নিয়েও আজকে আলোচনা করবো। তাহলে চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সমস্ত বিষয় নিয়ে এক এক করে আলোচনা করব। এক কথায় আইসিডিএস বা অঙ্গনওয়াড়ির জন্য প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওর মাঝখানে অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো আজকে। দেখো একদম প্রথমে চলে যাব আমরা এখানে। আমরা কি পড়ছি, যে পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কে পড়ছি। আমাদের পশ্চিমবঙ্গের ভূগোলের টপিকের আজকে লাস্ট ভিডিও, ঠিক আছে। তোমাদের বলেছিলাম যেরকম কথা দিয়েছি সেরকম কথা কিন্তু তোমাদের রাখছি। তোমাদের আইসিডিএস এর ক্লাস যেরকম বলেছিলাম মকটা সমস্ত রকমই আসছে ধীরে ধীরে, টোটালটা আমরা কিন্তু কভার আপ করবো। আমরা টোটাল সিলেবাস থেকে রেডি করে দেবো আগে, তারপরে আমরা বারবার রিভাইজ দেবো, ঠিক আছে। দেখো আমাদের সুন্দরবন কত সালে, দেখো সুন্দরবন কত সালে ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষাতে ব্যাপক পরিমাণে আসে, মনে রাখবে। 1987 সালে বিশাল যে ম্যানগ্রোভ, আমাদের বিশাল ম্যানগ্রোভ অরণ্য ও বৈচিত্র্য, জীব বৈচিত্র্যের জন্য বিখ্যাত হয়, ঠিক আছে। 1987 সালে হয়, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায়, মনে রাখবে। আবার মনে রাখার বিষয় আরও একটা রয়েছে, সেটা হচ্ছে কি 1987 সালে হেরিটেজ সাইট হয়, 1987 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়ে যায়। কিন্তু 87 পরে ঠিক আরও 2 বছর পর বায়োস্ফিয়ার রিজার্ভ, এবং 2019 সালে কি হচ্ছে, সুন্দরবন রামসর সাইট, ঠিক আছে, হিসাবে কিন্তু স্বীকৃতি পায়। এবার এগুলো কেন, এই বিষয়গুলো অনেক সময় বুঝতে পারো না, যে এই যে স্বীকৃতি পাওয়া, এই যে বললাম যেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, মানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বলতে কি ইউনেস্কো স্বীকৃতি পাওয়া, মানে কি ব্যাপারটা কি, এখানে এমন জীব বৈচিত্র্য রয়েছে যে গোটা বিশ্বের মধ্যে ইউনিক টাইপের, মানে একটা আলাদা টাইপের। তার জন্য বিশ্বের যে বড় বড় সংস্থা রয়েছে তারা এটাকে স্বীকৃতি দেয়, এসব বড় বড় যেগুলো ইউনিক টাইপের বন বা ম্যানগ্রোভ অরণ্য স্বীকৃতি, যাতে এগুলো সারা জীবন লাইফ টাইম যেন এর মধ্যে কেউ গাছপালা না কাটে, মানে সুরক্ষিত রাখা হয় এই টোটাল সুন্দরবনকে, ঠিক আছে। 2019 সালে স্বীকৃতি পায় রামসর সাইট, মানে এখানে সেই সংস্থারা এসে মানে আরও উন্নত করার চেষ্টা করে জায়গাগুলোকে, ঠিক আছে। চলো পরবর্তী, আমরা কিন্তু আরও পরবর্তী ভালো প্রশ্নের কাছে চলে গেলাম। দেখো আয়তনের দিক থেকে, দেখো আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম ও ক্ষুদ্রতম জেলা কোনটা, এগুলো তো ব্যাপক পরিমাণে পরীক্ষা আসবেই, তাই প্রত্যেককে বলবো তোমাদের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আর হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ তথ্য, এই যে এখনো ভুল করছো তোমরা অনেকে, 7430885955 নাম্বারে এখনই তোমরা সিট বুকিং করে নাও। আইসিডিএস এর জন্য খুব ভালো লেভেলে পশ্চিমবঙ্গের সেরা ক্লাস তোমাদের জন্য প্রোভাইড করছি, প্রত্যেকটা ভিজুয়াল মনে রাখতে পারবে সেরকমভাবে পড়ানো হচ্ছে আমাদের এখানে। তাই তোমরা যারা ভালো করে শিখতে চাইছো, প্রত্যেক মানে এক কথায় তোমরা যদি ভালো করে শিখতে চাও, যে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে সেরা ক্লাস তোমরা যদি পেতে চাও, তাহলে এক্ষুনি ভালোভাবে তোমরা কিন্তু শিখতে পারবে। তাই তোমাদেরকে বলবো, দেখো এক এক করে, এই যে জেলা, বৃহত্তম জেলা কোনটা, এই যে বৃহত্তম জেলাটা দক্ষিণ 24 পরগনা। এই দক্ষিণ 24 পরগনাটা হচ্ছে কিন্তু এই যে দক্ষিণ 24 পরগনা, ঠিক আছে। দাঁড়াও একটু ব্যাক করি, আন্ডো করি, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। এই দক্ষিণ 24 পরগনা আমরা মানে দারুণ হিসাবে তোমাদের কিন্তু ভিজুয়াল দেখাচ্ছি। দক্ষিণ 24 পরগনা এটা হচ্ছে বৃহত্তম জেলা, ক্ষুদ্রতম জেলা হচ্ছে কলকাতা। দেখতে পাচ্ছ লাল মতন জায়গাটা, এই যে মিডিলে লাল মতন জায়গাটা, ঠিক আছে। টোটালটাই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। এই যে লাল মতন জায়গাটা দেখতে পাচ্ছ, লাল মতন জায়গাটা এটা হচ্ছে কলকাতা, আর এটা দক্ষিণ 24 পরগনার পাশে রয়েছে, ঠিক আছে। মানে দক্ষিণ 24 পরগনা বড়, ক্ষুদ্রতম জেলা হচ্ছে কলকাতা। এবার চলো এক্সট্রা ডাটা বা এক্সট্রা ইনফরমেশন। দক্ষিণ 24 পরগনার আয়তন প্রায় আমাদের কত, 9960 বর্গ কিমি। আর মনে রাখবে এগুলি ছোট ছোট জিনিস দিয়ে বসবে কিন্তু আইসিডিএস। আর বা দেখো এটা তোমাদের কি হচ্ছে, আইসিডিএস এবং তোমাদের কিন্তু যে গ্রাম পঞ্চায়েতের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একই সাথে তোমাদের কভার আপ করে দিচ্ছে, কেন এগুলো তোমার টপিক ওয়াইজ পরীক্ষাতে, যে কোনো পরীক্ষাতেই ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজে লেগে যাবে তোমাদের, ঠিক আছে। আয়তনের দিক থেকে এটা। আর আমাদের যে কলকাতার যে মাত্র কত 206 বর্গ কিমি, ঠিক আছে। তুলনা করলেই মনে রাখবে। আচ্ছা বুঝতে পারছো ব্যাপারটা, তো বুঝেই গেলে, ক্লিয়ারভাবে বলে দিল। চলো আমরা দেখো এই বিষয়টা একটা কথা বলে নেব তোমাদেরকে একটা, ঠিক আছে। এই বিষয়টা তোমাদের একটা কথা বলবো, সে কথাটা বলতে কি, আমাদের এই যে পড়ানো হচ্ছে, ডিটেলসে পড়ানো হচ্ছে,
এবার ডিটেলসে পড়ানোর পর তোমাদের কী হবে জানো তো, মক টেস্ট দেওয়া হবে। তোমরা যারা যারা কোর্স নেবে তোমাদের মক টেস্ট MCQ আরকে দেওয়া হবে, সমস্ত বিষয়টা তোমরা খুব ভালো করে শিখতে পারবে। তাই তোমাদের বলবো এই আমাদের অফিসিয়াল নাম্বার এক্ষুনি যোগাযোগ করো, ফোন করে তোমরা কিন্তু সিটে বুকিং করে নাও, ঠিক আছে। 2011 সালের আদমশুমারি যে সেন্সাস হয়েছিল অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? পশ্চিমবঙ্গের এই যে সাক্ষরতার হার যদি চার্ট দেখা হয় 100 জনের মধ্যে কতজন, ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল 100 জনের মধ্যে ডাটা তৈরি করা হয়েছে। 100 জনের মধ্যে কত বলো তো? 86.26, অ্যাপ্রক্স 86। বাদ বাকিটা ধরা, এই যে এরা হচ্ছে শিক্ষিত, আর বাদ বাকি যারা এই যে হাইট অবস্থা রয়েছে এরা শিক্ষিত না, অশিক্ষিত বললে, ঠিক আছে, এরা হচ্ছে অশিক্ষিত। তো সেই অনুযায়ী 2011 এখন বেড়ে গেছে 86.26। এর পরবর্তী যখন আপডেট আসবে সবটাই তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। আর তার জন্য বলবো তোমাদের এই চ্যানেলটাকে ফলো করে রাখো, সাবস্ক্রাইব করে রাখা দাও, সমস্ত ইনফরমেশন আমাদের এই চ্যানেল থেকে তোমরা টোটালটাই পাবে। দেখো গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে এর মধ্যে পুরুষ সাক্ষরতার হার প্রায় 81.69% এবং মহিলাদের সাক্ষরতার হার কত? 70.54%। পূর্ব মেদিনীপুর জেলা সাক্ষরতার হার প্রথম, পূর্ব মেদিনীপুর জেলা, ঠিক আছে। আচ্ছা, পূর্ব মেদিনীপুর জেলা কোনটা একটু দেখিয়ে দিই তোমাদের। এই যে এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা, পূর্ব মেদিনীপুর, ঠিক আছে। আর এটা পশ্চিম মেদিনীপুর জেলা, তোমরা আশা করি সবইটাই জানো। এটা হচ্ছে উত্তরবঙ্গ, এগুলো দক্ষিণবঙ্গ, পশ্চিম একদম পশ্চিমের সাইডে, এটা হচ্ছে পূর্ব দিকের সাইডেগুলো, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নতে কিন্তু আমরা ফিরে আসবো আবার। দেখো এটা হয়ে গেল। এবার দেখো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি, 2011 সালের সেন্সাস অনুযায়ী, ভালো করে মনে রেখো প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত? ঘনত্ব কত? কিরকম ঘন ঘন অবস্থায় বাস করে? এক কিলোমিটার স্কোয়ার, মানে 1 কিলোমিটারের মধ্যে 1 কিলোমিটার গুণ 1 কিলোমিটার, মানে 1 গুণ 1, তাহলেই তো আমরা 1 বর্গ বলতে পারবো, 1 বর্গ কিমিতে বলতে পারবো। তাহলে 1 বর্গ কিমি কত? প্রতি বর্গ কিমিতে কত? মানে এদিকে 1 কিলোমিটার আর এদিকে 1 কিলোমিটার, এরকম মানে 4টে বাহু বলতে বর্গক্ষেত্র বলি না, এরকম বর্গক্ষেত্রটা প্রতিটা বাহু কত? বর্গক্ষেত্রের 1 কিলোমিটার, এরকম 1 কিলোমিটারের মধ্যে কতজন? 1028 জন, মানে বিশাল জনঘনত্ব বেশি। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে বুঝতে পারছো, প্রত্যেকটা অ্যানালাইসিস করে বোঝাবো, তোমাদের বলছি না অ্যানালাইসিস করে বোঝাবো, তোমাদের অঙ্কগুলোকে ধরে ধরে শেখানো হচ্ছে কোর্সের মধ্যে, এক্ষুনি জয়েন করে ফেলো, ঠিক আছে। তোমাদের বললাম এই যে আমাদের অফিসিয়াল নাম্বার 7430885955, এই নাম্বারে এক্ষুনি যোগাযোগ করো, ঠিক আছে। প্রতি বর্গ কিমিতে 1028 জন। আপডেট আসলে আবার তোমাদেরকে ক্লিয়ার করে দেবো, টেনশন নেওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। ভারতের রাজ্যগুলির মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ, দ্বিতীয় নম্বর আমরা রয়েছি এরকম ঘনত্বের মধ্যে। প্রথম স্থানে রয়েছে বিহার, প্রতি বর্গ কিমিতে কত? 1106 জন করে আছে, কত? 1106 জন। চলো নেক্সট আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নের কাছে আমরা পৌঁছে যাব। দেখো পশ্চিমবঙ্গের, এই যে পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রস্রবণ দেখা যায়? ঠিক আছে, উষ্ণ প্রস্রবণ দেখা যায় বীরভূম জেলায়, বীরভূম যে বক্রেশ্বর, বীরভূম জেলায় তোমাদের কার কার বাড়ি আছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে, ঠিক আছে। আচ্ছা তোমরা একটা জিনিস বলতে পারো, বীরভূম জেলার গুরুত্বপূর্ণ আরও একটি উল্লেখযোগ্য জিনিসের নাম যদি বলতে পারো তাহলে বলবে কিন্তু, ঠিক আছে। দেখো আরেকটা কি রয়েছে যে অথেন্টিক ইনফরমেশনের মধ্যে, বক্রেশ্বর এই উষ্ণ প্রস্রবণের জলে যে হিলিয়াম গ্যাস এবং নানা খনিজ পদার্থ থাকে যা চর্মরোগ সারাতে উপকারী, ঠিক আছে। মানে এগুলো কত গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের অ্যানালাইসিস করে দিচ্ছে, আশা করি বুঝতে পারছো। মানে এই যে বীরভূম জেলার যে বক্রেশ্বর, সেখানে কিন্তু এই উষ্ণ প্রস্রবণের ফলে হিলিয়াম, হাইড্রোজেনের পরে হিলিয়াম হয় না, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, ক্রিয়ন, এই যে পরপর সিরিজগুলো আমরা যে জানতাম, তাই না। হাইড্রোজেনের পরে হিলিয়াম গ্যাস এবং নানা খনিজ পদার্থ থাকে যা আমাদের চর্মরোগ সারাতে কিন্তু সাহায্য করে, ঠিক আছে। বীরভূম জেলায় তোমাদের কার কার বাড়ি রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। চলো আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের কাছে আমরা চলে যাবো। দেখো জলদাপাড়া গরুমারা জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক কোন জেলায় অবস্থিত? এই যে জলদাপাড়া গরুমারা, ঠিক আছে, গরুমারা। তো এই যে জলদাপাড়া গরুমারা কোথায় অবস্থিত? আমরা দেখতেই পাচ্ছি যে জলদাপাড়া আলিপুর জেলার এবং গরুমারা জলপাইগুড়ি জেলায় অবস্থিত। বলো তোমাদের আলিপুর জেলায় কার কার বাড়ি রয়েছে? জলপাইগুড়ি জেলায় কার কার বাড়ি আছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমাদের কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে। আচ্ছা চলো দেখি আমরা এই দুটি অভয়ারণ্য একশৃঙ্গ গন্ডার, ঠিক আছে, এর জন্য বিশ্ববিখ্যাত। একশৃঙ্গ গন্ডার মানে একটা শিং বিশিষ্ট গন্ডার বিশ্ববিখ্যাত, ঠিক আছে। জলদাপাড়া গরু, তাহলে জলদাপাড়া কথা আলিপুরদুয়ার, তাহলে জোয়া মনে রাখবে, আর গজ মনে রাখবে, ব্যাস হয়ে গেল। গজ আর হচ্ছে গিয়ে জোয়া, ঠিক আছে। বা এটা মনে রাখবে আজ, এই যে আতে আলিপুরদুয়ার আর বর্গার যাতে
তোমার জলদাপাড়া, ঠিক আছে। আর এটা হচ্ছে গজ, গজ 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 মানে হচ্ছে তোমার গরুমারা, জলপাইগুড়ি। অনেকের মনে থাকতে চায় না, তাই বলে দিলাম একটু। আচ্ছা, বিশ্ববিখ্যাত, এটা বলে দিয়েছি। নেক্সট আমরা চলে যাবো। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের কোন শহরকে ভারতের রুর অফ ইন্ডিয়া বলা হয়? সেটা হচ্ছে গিয়ে দুর্গাপুর শহরকে। কোথায়? দুর্গাপুর শহরে তোমাদের কার কার বাড়ি হচ্ছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে, ঠিক আছে, শহরকে। আচ্ছা, বিপুল কয়লা খনি ও লোহা ইস্পাত শিল্পের জন্য কিন্তু বিখ্যাত, ঠিক আছে। আচ্ছা, জার্মানির রুর, ঠিক আছে, উপত্যকা যেমন খনিজ সম্পদ ও শিল্পের জন্য বিখ্যাত, দুর্গাপুরও ঠিক তেমন শিল্পায়ন তাই জন্য নামকরণ করা হয়েছে, ঠিক আছে। এই যে মানে এখানে শিল্প কারখানা এরকম ক্ষেত্রে মানে আর কি পরিপূর্ণতা রয়েছে, বুঝতে পেরেছো? চলো আমরা নেক্সট চলে যাবো গুরুত্বপূর্ণ প্রশ্নের কাছে। দেখো এখানে কি রয়েছে, পশ্চিমবঙ্গের প্রধান অর্থকারী ফসলটা কি? পাট। এই দেখো এখন পাটের সিজন, পাট উঠছে। পাট আর দিয়ে কি? চা। পাট আর চা। দেখো, পাটকে সোনালী তন্তু বলে। পাটকে কি বলে? আমরা ডিটেলস সবসময় একটা প্রশ্নের মধ্যে অনেক অ্যাঙ্গেল তোমরা পেয়ে যাবে, তার জন্য তো বলছি মাস্টার ক্লাস তোমাদেরকে দেওয়া হচ্ছে, মাস্টার নোট, ঠিক আছে, টপার মাস্টার নোট। এমনি বলছি, মানে আমাদের গোটা পশ্চিমবঙ্গের মধ্যে সেরা ক্লাস তোমরা কিন্তু এখান থেকে পেতে। চ্যানেলটাকে এখনই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখো, আর প্রচুর বন্ধুবান্ধবদেরকে শেয়ার করো। আর তোমরা যারা ভর্তি হয়েছো তোমাদের বন্ধুদেরকেও কিন্তু তোমরা কিন্তু জানাতে পারো এই নম্বরে, অর্থাৎ এই যে 7430885955 নাম্বারে এখনই তোমরা সিট বুকিং করে নিয়ে সমস্তটা ICDS এর জন্য সমস্ত ক্লাস তোমরা খুব ভালো করে শিখতে পারবে। টোটাল দায়িত্ব সহকারে ডাউট যদি হয় সেটা ডাউটটা আমরা ক্লিয়ার করব, সমস্ত দায়িত্ব সহকারে তোমাদের ক্লাসগুলো আসবে, ঠিক আছে, আসছে যেরকম। এবং তোমাদের ভর্তি হয় একদম নতুন থেকে প্রথম থেকে ক্লাসগুলো তোমাদেরকে প্রোভাইড করা হবে, ঠিক আছে। দেখো এখানে কিন্তু পাটকে সোনালী তন্তু বা গোল্ডেন যে ফাইবার, ঠিক বলা হয়। এবং এর পাশাপাশি দেখো যে চা উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে, প্রথম স্থানে কি আসাম রয়েছে, আমরা জানতাম আগে থেকে, তাই না। চলো নেক্সট আমরা চলে যাবো গুরুত্বপূর্ণ প্রশ্নের কাছে। দেখো এখানে কি রয়েছে, পশ্চিমবঙ্গের, আমরা আজকে পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কে একটু পড়াশোনা করছি। এরপরে ধীরে ধীরে পশ্চিমবঙ্গের নদ নদী, পশ্চিমবঙ্গের ডিটেলসটা টপিক অনুযায়ী পড়লে পড়া মনে থাকে। এতদিন তোমাদের একটা মিক্সিং টাইপের শিখিয়েছি, এবার টপিক অনুযায়ী সমস্ত কিছু শেখাবো, যাতে করে তোমরা স্ট্রংলি মনে রাখতে পারো। এবং তার উপরে তো তোমাদের মক টেস্ট থাকবেই। পশ্চিমবঙ্গের রেশম বা সিল্ক শিল্পের জন্য কোন জেলা বিশেষভাবে বিখ্যাত? সেটা হচ্ছে মুর্শিদাবাদ। রেশম চাষে মুর্শিদাবাদ, ঠিক আছে। মুর্শিদাবাদ তোমাদের কার কার বাড়ি আছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, ঠিক আছে। ইতিহাসের যে ছয় কি রয়েছে, নবাবদের আমল থেকেই মুর্শিদাবাদের সিল্ক এবং বালুচুরি, দেখতে বালুচুরি শাড়ি দেখতে পাচ্ছ, এই সিল্ক এবং বালুচুরি শাড়ি, ঠিক আছে, শাড়ি সারা বিশ্বে যে আমাদের কিন্তু একটা প্রভাব পড়েছে, সমাদৃত। আচ্ছা, এই রেশম মত থেকে এই সুতো তৈরি করা হয়, বুঝতে পারলে? এই সুতো কোথা থেকে তৈরি করা হয়? রেশম মত থেকে তৈরি করা হয়। চলো আমরা নেক্সট কিন্তু আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নের কাছে পৌঁছে যাব। দেখো এখানে কি হচ্ছে, ফারাক্কা বাঁধ বা ব্যারেজ, ঠিক আছে, নির্মাণের প্রধান উদ্দেশ্য কি ছিল বলো তো দেখি। দেখো, কলকাতা বন্দরকে পলি জমার হাত থেকে রক্ষা করা। কলকাতায় যে পলি জমে যেত, ঠিক আছে, এই যে কলকাতা না, এই পলি জমে যেত, বিশাল পলি জমে যেত। এবার কি হলো, যখনই এই পলি জমে যাচ্ছে তখন কি করলো, কলকাতা বন্দরের পলি জমার হাত থেকে রক্ষা করা এবং ভাগীরথী হুগলি নদীকে জলের প্রবাহ বৃদ্ধি করে নাব্যতা বজায় রাখা। তখন কি করতো, বাঁধের থেকে জল বেশি করে ছাড়তো, আর জলের গতি থাকতো, তখন পলি এই মাটি সব ধুয়ে সমুদ্রে চলে যেত, ঠিক আছে, বুঝতে পারলে? তখন এই পলিটা জমে যেত না আর কি। দেখো এই যে মনে রাখার সহজ উপায় আছে, জলের স্রোত বাড়িতে পলি কাদা ধুয়ে পরিষ্কার করে দেওয়া, মানে জলের গতিবেগ বাড়িয়ে দেওয়া। ফারাক্কার জল এই যে ফারাক্কা বাঁধটা, ফারাক্কা বাঁধের জল ছেড়ে দেওয়া হতো বিশাল পরিমাণে, তখন জলের স্রোতে সব এই যে পলি মাটি যে সমস্ত কাদা টাদা জমে যেত সেগুলি আবার ধুয়ে চলে যেত, ঠিক আছে, যাতে বড় জাহাজ বন্দরে ঢুকতে পারে, তাদের সুবিধা যেন হয়ে যায় কলকাতা বন্দরে, ঠিক আছে। সমস্ত ভিজুয়াল মনে রাখার মতন পড়াশোনা করতে হবে, ঠিক আছে। তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু এক্ষুনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। চলো নেক্সট আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নের কাছে চলে আসলাম। পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল যেমন কি যে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম। আচ্ছা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম তোমাদের কার কার বাড়ি আছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল যেমন পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম প্রধানত কোন ধরনের মাটি দেখা যায়? ল্যাটেরাইট বা লাল মৃত্তিকা। লাল মাটি, কি মাটি? লাল মাটি। দেখো লাল মাটিটা লাল হয়। তোমাদের এই সমস্ত তোমরা কারা কারা দেখেছো এরকম পরিমাণে লাল মাটি, বা তোমাদের এই সমস্ত জায়গায় যে বললাম পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম তোমাদের কার কার বাড়ি হচ্ছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। দেখো
এই মাটিতে আয়রন লোহার পরিমাণ বেশি থাকায় কারণে এর রং লাল হয়, আয়রন মানে লোহার পরিমাণ বেশি থাকে এই মাটিতে, ঠিক আছে। এটি চাষাবাদের জন্য খুব বেশি উর্বর নয়, মানে চাষাবাদের জন্য অত ভালো উর্বর নয় আর কি, ঠিক আছে। চলো আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের কাছে আমরা পৌঁছে যাব। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় কার কার বাড়ি রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। পূর্ব মেদিনীপুর কার কার বাড়ি রয়েছে তোমাদের? পূর্ব মেদিনীপুর জেলায় দীঘা, তারপরে মন্দারমণি অঞ্চলের তোমরা দীঘা কে কে ঘুরতে গেছো, মন্দারমণি কে কে ঘুরতে গেছো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। অঞ্চলের উপকূলে কোন ধরনের মাটি দেখা যায়? এই সমস্ত অঞ্চলে কোন ধরনের মাটি দেখা যায়? সেটা হচ্ছে লবণাক্ত মাটি বা স্যালাইন সয়েল। স্যালাইন সয়েল কি সয়েল? স্যালাইন সয়েল। কেন? লবণাক্ত, সমুদ্রের পাশে তো লবণাক্ত ভূমি হবে, কেন সমুদ্রের জলে লবণাক্ত। আর এই সমুদ্রের জলে আশেপাশে প্রচুর পরিমাণে নারকেল গাছ দেখা যায়, ঠিক আছে। সমুদ্রের কাছাকাছি হওয়ার মাটিতে নুনের ভাগ বেশি, এই মাটিতে নারকেল এবং কাজু বাদাম খুব ভালো চাষ হয়, বুঝতে পারলে? নারকেল চাষ এবং কাজু বাদাম চাষ খুব ভালো হয়। চলো আমরা আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের কাছে আমরা পৌঁছে যাবো। দেখো পশ্চিমবঙ্গের কোন জেলাকে ম্যাঙ্গো সিটি আর কি আমের শহর বলা হয়? সেটা হচ্ছে মালদা জেলা। তোমাদের কার কার বাড়ি আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, ঠিক আছে। স্পেশাল নোট দেখো কি রয়েছে, মালদার ফজলি, হিমসাগর এবং ল্যাংড়া আম বিখ্যাত। তোমরা যারা মালদা জেলায় রয়েছে কে কে এই আমগুলো খেয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। দেখো তবে জিআই ট্যাগ পেয়েছে, দেখো জিআই ট্যাগও পেয়েছে এখানকার আম, জিআই ট্যাগ, ঠিক আছে। মানে একটা বিখ্যাত আমের জন্য জিআই ট্যাগ পায়। চলো আমরা আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের কাছে পৌঁছে যাবো। দেখো এখানে কি রয়েছে, আচ্ছা এর আগে এটা কমপ্লিট করেছি তো, হ্যাঁ কমপ্লিট করেছি। চলো নেক্সট আমরা চলে যাবো এখান থেকে। পশ্চিমের প্রধান কয়লা খনি অঞ্চল কোনটা? পশ্চিমের প্রধান, ঠিক আছে, রানীগঞ্জ। কোথায়? রানীগঞ্জে তোমাদের কার কার বাড়ি আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। এটি পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান, আচ্ছা পশ্চিম বর্ধমান কার কার বাড়ি আছে সেটা বলো, জেলায় অবস্থিত কিন্তু, ঠিক আছে। তাহলে পশ্চিম বর্ধমান জেলা, ঠিক আছে। আমাদের প্রধান কয়লা খনি অঞ্চল কোনটা? সেটা হচ্ছে গিয়ে পশ্চিম বর্ধমান, রানীগঞ্জে। আচ্ছা মনে রাখার বিষয়টা কি, রানীগঞ্জ হলো ভারতের সব থেকে প্রাচীন কয়লা খনি, ভারতের সব থেকে প্রাচীন, তাহলে বুঝতে পারছো তো। 1774 সাল থেকে এখানে কয়লা উত্তোলন করা শুরু হয়, শুরু হয় এবং কয়লাকে কালো হীরা বলে। আমরা হীরা শুনেছি না, হীরা, কয়লাকে কালো হীরা বলে। আর হীরাটা আমরা কি জানি তো, হীরাটা আমরা কিন্তু এই কয়লার মধ্যেই পাই। এই যে হীরা যদি প্রাকৃতিক হীরা হয়, কয়লা সেটা দীর্ঘদিন হাজার লক্ষ বছর আগে থেকে সেটা মানে এরকম কয়লাটাই তো কি, কয়লাটা তো কার্বনেরই রূপভেদ, আর হীরাটাও কার্বনেরই রূপভেদ। অনেক দিন দীর্ঘদিন চাপা পড়ে থেকে ওই কয়লাটাই হীরাতে রূপান্তর হয়, সেগুলো খুব কম পরিমাণে হয় আর কি। তো আশা করি বুঝতে পারছো, এই কয়লাটা হচ্ছে কার্বনের রূপভেদ আর হীরাটাও কিন্তু কার্বনেরই রূপভেদ, ঠিক আছে। সমস্ত বিষয় আলোচনা করে দিলাম তোমাদেরকে। চলো আমরা এবার লাস্টে পৌঁছে গেলাম। আইসিডিএস বা অঙ্গনারীর জন্য তোমরা যদি স্পেশাল ক্লাস করতে চাও তাহলে তোমাদেরকে বলবো এই যে আমাদের 7430885955 এই নাম্বারে এক্ষুনি তোমরা কিন্তু যোগাযোগ করো, তাহলে এই দেখো 1 সেকেন্ড, এক্ষুনি তোমরা তো যোগাযোগ করে তোমরা বিষয়টা কিন্তু এই দেখো 7430885955 নাম্বারে তোমরা কিন্তু এক্ষুনি যোগাযোগ করে কিন্তু সিট বুকিং। এবার সুবিধা কি রয়েছে তোমাদের একটু আলোচনা করে দিই। সুবিধাটা রয়েছে কি, প্রতিদিন একদিনও মিস যাবে না, প্রতিদিন মক টেস্ট পাবে, নাম্বার 1, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে তোমাদের অঙ্কগুলোকে ধরে শেখানো হচ্ছে। তৃতীয়ত কি, তোমাদের কিন্তু যে সমস্ত ডাউট ক্লিয়ারিং ব্যবস্থা থাকছে, ঠিক আছে। তারপর তোমাদের যেগুলো অঙ্ককে ধরে প্লাস ইংলিশের মানে এক কথায় আইসিডিএসের জন্য অল আইসিডিএসের জন্য যা যাবতীয় সবটাই আমরা দায়িত্ব সহকারে তোমাদের ক্লাসগুলো প্রোভাইড করছি। এতদিন ধরে ক্লাস চলছে, পুরোটাই ক্লাস চলছে। তোমরা যারা ভর্তি হচ্ছো তোমরা তো আশা করি জানো, ফিডব্যাক অনেক দিয়েছি তোমাদের। স্পেশালি আমরা প্রচুর মেহনত করছি আইসিডিএস এবং গ্রাম পঞ্চায়েতের জন্য। তোমরা যদি গ্রাম পঞ্চায়েতের জন্য ভর্তি হতে চাও তাহলে এই নাম্বারে অথবা তোমাদের মানে আরেকটা নাম্বার দেবো বা এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, অসুবিধা নেই। তো টোটাল বিষয়টা তোমাদের সাথে আলোচনা করে দিলাম। আর তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। পরবর্তীতে আরও স্পেশাল ক্লাস তোমাদের জন্য আছে, এটুকুই বলবো। তোমরা যারা নতুন আছো এক্ষুনি তো আমাদের চ্যানেলকে ফলো করে রেখে দাও এবং সাবস্ক্রাইব করে রেখে দাও। তাহলে ভিডিওটি হলো তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।